সবাইকে আমন্ত্রণ জানতে চাই বাংলাদেশের আজকের পর্বে। আজ স্টুডিওতে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ স্যার। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি আছি, মোটামুটি ভালো আছি। তবে আপনার মানে যে অবস্থা, তাতে ভালো থাকার কথা না, তবুও ভালো থাকতে হচ্ছে। জুলাই মুভমেন্টের সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে বাংলাদেশে এমন কেউ তখন আসলে সত্যিই খুঁজে পাওয়া খুব দুষ্কর ছিল। দুই একজন তাদের পক্ষে কথা বলেছে। আমি যদি ভুল না করি, এটা 20 জুলাই আপনাকে দেখলাম যে সুভাষ সিংহ রায়ের সাথে আপনার বেশ তর্কযুদ্ধ জমে উঠেছিল। স্যার, সবাই চুপ করেছিল, আপনি সরব ছিলেন কেন স্যার? স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশটা হারিয়ে যাচ্ছে। স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলাম এই বঙ্গীয় এই যে উপদ্বীপ বদ্বীপ, সেটা তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে যাচ্ছে এবং আমাদের স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। আমি স্পষ্টতই দেখতে পাচ্ছিলাম যে আপনার মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল, যে উদ্দেশ্যে মানুষ লক্ষ লক্ষ শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, তাদের যে চাহিদা সেটা হারিয়ে যাচ্ছে। স্পষ্টতই দেখতে পাচ্ছিলাম এদেশের মানুষের কথা বলার অধিকার সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে এবং স্পষ্টতই দেখতে পাচ্ছিলাম এটা একটি করদ রাজ্যে পরিণত হচ্ছে। সেজন্য আমি এবং আমার কয়েকজন কলিগ, আমি শুধু একা নই, আমরা রাস্তায় নেমেছিলাম ছেলে মেয়েদের সাথে, অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই, এবং দিন রাত্রি আপনার এক করে আপনার যে হয় বাঁচতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের স্বাধীনতা, এদেশের মানুষের যে নিজস্ব সংস্কৃতি স্বকীয়তা, এগুলো নিয়ে আমরা কি বাঁচতে পারবো কি না, সেই প্রশ্নটা আমাদের সামনে চলে আসছিল। শুধুমাত্র মুভমেন্ট, বৈষম্য বিরোধী আন্দোলন, এক দফা অথবা এক দফার আগের অন্যান্য দফা, কোটা বিরোধী আন্দোলন, সেগুলোই আমাদের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল এই অঞ্চলে, এই পার্টে আমরা আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাটা নিয়ে আমরা বাঁচতে পারবো কিনা। যখন রাস্তায় ছিলেন, রাজপথে ছিলেন, এই স্টুডেন্ট মুভমেন্টে স্টুডেন্টদের পক্ষে কথা বলছিলেন, তখন সরকার থেকে কিংবা তৎকালীন সরকারের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন ধরনের পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হয়েছে? প্রতিটা মুভমেন্ট আমাদেরকে ফলো করা হতো। বাসার নিচে আপনার ভিজিল্যান্স ছিল, বাসার নিচে যেখানে যেতাম সেখানেই মুভমেন্ট, সেখানেই আপনার এক ধরনের ওয়াচ ডগের ভিতরে আমরা ছিলাম। আমাদের সোশ্যাল মিডিয়া রেস্ট্রিক্টেড ছিল। টেলিভিশনগুলোতে আসলে পরে কি বলতে হবে কি বলতে হবে না, সেটা একদম স্পষ্টভাবে গাইড করা হতো। এবং আপনার সবসময় একটা আপনার মেসেজ আমরা মাঝে মধ্যে পেতাম যে বেশি বাড়াবাড়ি করা যাবে না, অথবা আপনার এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না। এই দেশটাকে কি আমরা এভাবে চেয়েছিলাম? আমাদের বাপ দাদারা কি এইটাই চেয়েছিলেন? এই রকম একটা চিন্তা ভাবনা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে যতই ভিজিলেন্স হোক, যতই আমাদের উপরে এই খড়গ নেমে আসুক না কেন, সামাজিকভাবে যে অন্যায়গুলো হয়েছে সেগুলোর সাথে একাত্মবোধ করে খুব নিজেকে অসহায় মনে হচ্ছিল। এবং সারাক্ষণ একটা ভিজিলেন্স, কঠিন সময় ছিল। এবং স্বাধীনতার 53-54 বছর পরে এইরকম একটা কঠিন সময় পার করতে হবে দেশের প্রধানতম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে, সিনিয়র অধ্যাপককে, তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা হতে পারে সেটা ভেবে ভেবেই অনেক সময় আমাদের চলে যেত। জুলাই গেল তো 6 মাসেরও বেশি সময়। আচ্ছা, আপনি কি মানে আপনার জায়গা থেকে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন যে এই স্পিরিটটা কি এখনো ঠিক আছে? এটা কতটুকু সফল হয়েছে বলে আপনার মনে হয়? তো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা 15-16 বছরের একটা টোটাল ডিস্টোপিয়া থেকে, একটা বিশৃঙ্খল অবস্থা থেকে আপনি বের হয়ে যাওয়ার পরে আপনাকে এটাকে অর্ডারে আনতে আপনার যতটুকু সময় লাগা দরকার, ঠিক ততটুকু সময় বাংলাদেশ এখন এই মুহূর্তে নিচ্ছে। আমাদের ভারতবর্ষে, আমাদের এই অঞ্চলে যখন 1947-এ আমরা আলাদা হলাম, রাষ্ট্রগুলো ভাগ হলো, তারপরে যে একটা অবস্থা ছিল সমাজে, সেখানে কতটুকু সময় লেগেছিল, অথবা 1971-এ মুক্তিযুদ্ধের পরে কতটুকু সময় লেগেছিল আপনাকে সেটাকে নিয়ন্ত্রণে আনতে। তাহলে এইরকম একটা টোটাল ডিস্টোপিয়া থেকে বের হয়ে আসতে আপনার সমস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়ে গেছে, সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা, পাবলিক প্রতিষ্ঠান যেখানে মানুষ সার্ভিসের জন্য যায়,
প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডিং প্রতিষ্ঠানগুলো এমনভাবে নষ্ট করা হয়েছিল যে সেটাকে আপনি ওভারনাইট আপনি সেই জায়গাতে একটা ভালো জায়গাতে চলে যাবেন সেটা আশা করা ঠিক না। কিন্তু জুলাই স্পিরিটটা যেটা আছে সেটা আমি মনে করি এখন পর্যন্ত সেটা টিকে আছে এবং সেটা কয়েক জেনারেশন পর্যন্ত থাকবে বলে আমি একজন সমাজবিজ্ঞানী হিসেবে মনে করি। এই জেনারেশনটা আগামী একটা নির্বাচন, 2টা নির্বাচন, 3টা নির্বাচন, 4টা নির্বাচন তারা সেই জায়গাটাতে তারা পার্টিসিপেট করবে আস্তে আস্তে, তাই না? এই জেনারেশনটা তো হারিয়ে যাচ্ছে না বা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে না। তারা যে স্বাদটা পেয়েছে বা বাংলাদেশের মানুষ যে স্বাদটা পেয়েছে, মুক্তির যে স্বাদটা পেয়েছে, সেটা এখনও আছে এবং ভবিষ্যতে অনেক দিন পর্যন্ত থাকবে এবং দ্যাট ইজ এ মেসেজ ফর এভরিবডি। গত 15 বছরে সরকারি বেসরকারি মিলিয়ে 150টারই বেশি বিশ্ববিদ্যালয় আমরা বাংলাদেশে দেখছি। বাংলাদেশের যে আয়তন, এই রকম একটা দেশের জন্য 150টা বিশ্ববিদ্যালয়, স্যার এটা মানে আসলে কতটুকু উপযোগী বলে আপনি মনে করেন? উপযোগী না, উপযোগী না এই কারণে আপনি 150 বিশ্ববিদ্যালয় করেন, 300 বিশ্ববিদ্যালয় করেন। আমি আগেই বলিনি, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু হয়েছে পলিটিক্যাল মোটিভেশনের কারণে অথবা পলিটিক্যাল একটা আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে আপনার বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে। আমাদের এখানে কি বিশ্ববিদ্যালয়গুলো এভাবে করা দরকার ছিল, না কোন ধরনের শিক্ষা ব্যবস্থা করা দরকার ছিল বা কোন ধরনের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারত, সেটা বহু আগেই কিন্তু এই অঞ্চলের মানুষ, এই দেশের শিক্ষিত সমাজ, সিভিল সোসাইটি এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু আমাদেরকে বলেছেন, স্বাধীনতার পরেও বলেছেন, এর পরবর্তীতেও হয়েছে। আপনি দেখবেন তাজউদ্দিন সাহেবের যে একটা শিক্ষা, ওনার সময় কিন্তু শিক্ষা সব থেকে বেশি বাজেট ছিল এবং এই একটা আইডিয়া ছিল ক্ষুদ্রতে ক্ষুদ্র শিক্ষা কমিশন, অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে, কোনো একটা শিক্ষা কমিশনের কিন্তু বাস্তবায়ন সেইভাবে হয় নাই। তাহলে এই দেশের মানুষের শিক্ষার যে জায়গাটা, সেই জায়গাটাতে এই গত 53-54 বছরে কোনো ধরনের সংস্কার হয় নাই, যার জন্য যখন যে মনে করেছে সেইভাবে একটা বিশ্ববিদ্যালয়, সবাই একটা বিশ্ববিদ্যালয়ের মালিক হতে চায়, অতএব একটা বিশ্ববিদ্যালয়ের মালিক হওয়া একটা সোশ্যাল স্ট্যাটাসের ব্যাপার। এতে করে হয়েছে যে সংখ্যাটা বেড়েছে, গুণগত মান, কিন্তু গুণগত মান, কোয়ালিটি এডুকেশন, এক্স্যাক্টলি ওখানে ওই ফাঁকাটা থেকে প্যাডাগজি অথবা আমার শিক্ষার যে উদ্দেশ্যে মানুষকে শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাটা একদম আপনার নষ্ট হয়ে গেছে। এই আলোচনায় আবার আসছি, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক জানতে চাই বাংলাদেশের রিপোর্ট জানিচ্ছি, ছোট্ট একটা বিরতি। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশে। স্যার এবার যে প্রসঙ্গটা জানতে চাই সেটা হলো উইকিপিডিয়ার পরিসংখ্যানে ছাত্রছাত্রীদের দিক থেকে বিশ্বে দ্বিতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় পেয়েছে শ্রেষ্ঠ আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি, দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ এটি। আপনি এর অভিভাবক, এত বৃহৎ প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এটি কিভাবে হয় স্যার, আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলেন। 1992-তে যখন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয় কিন্তু বেগম খালেদা জিয়ার সময়ে তৈরি করা, ওনার আগ্রহে, এবং যখন তৈরি করা হয় তখন তার যে মডেলটা ছিল সেই মডেলটাতে ভুল ছিল আমাকে যদি এখন জিজ্ঞাসা করেন। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের হাতে দেশের প্রায় 40 লক্ষ শিক্ষার্থীদের দায়ভার এবং দেশের উচ্চশিক্ষার প্রায় 70% একটা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করবে, একজন ভাইস চ্যান্সেলর নিয়ন্ত্রণ করবে। ইট ইজ এ ম্যামথ হিমালয়ান টাস্ক। এই ডিজাইনটা যে কোনো কারণেই করা হোক না কেন, এই ডিজাইনটা আপনার চলছে, কিন্তু এই ডিজাইন থেকে যে ধরনের রেজাল্টটা পাওয়ার কথা ছিল সেটা গত 30 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় পায় নাই। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা চাকুরি পাচ্ছে, কিন্তু 28% যে বিআইডিএসের গবেষণা, বিভিন্ন জায়গার গবেষণা, সেখানে দেখা যাচ্ছে প্রায় 30% ছেলেমেয়ে চাকুরি পাচ্ছে না, প্রায় 2-3 বছর পরও তারা চাকুরি পাচ্ছে না। তাহলে যদি 70% চাকুরি পায়, তারা আবার কোন ধরনের চাকুরি পায় সেটার যদি আবার ক্লাসিফিকেশন করেন, তাহলে আপনি দেখবেন যে 40% ছেলে মেয়ে মোটামুটি ভালো চাকুরি পাচ্ছে, আর বাকি 30% ছেলে মেয়ে ইনফর্মাল সেক্টরে বিভিন্ন ধরনের এন্টারপ্রেনারশিপ ইত্যাদিতে যাচ্ছে। এখন আমি যে বছরে প্রায় 1 মিলিয়নের মতো গ্র্যাজুয়েট তৈরি করছি, আমাদের আন্ডারে কিন্তু যে পাস কোর্স, বিএ পাস কোর্স, আমাদের আন্ডারে অনার্স মাস্টার্স, সারা বাংলাদেশে যত অনার্স মাস্টার্স দেখেন সবগুলা ইনস্টিটিউশন, সবগুলা
যে আপনার এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউশনস, ঢাকা শহরে যত প্রতিষ্ঠান আপনি দেখেন, সব প্রতিষ্ঠান, সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আপনি দেখেন, সব প্রতিষ্ঠান কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সরকারি কলেজ হতে পারে, কিন্তু সরকারি কলেজের ডিগ্রিটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় দিচ্ছে। আর বেসরকারি কলেজগুলো যেগুলো আছে সবগুলো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই। এই যে লক্ষ লক্ষ শিক্ষক এবং কর্মচারী এবং 2,500-এর উপরে, প্রায় নিয়ার অ্যাবাউট 2,500 যে ইনস্টিটিউশনস, তার যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের জায়গাটাতে কম্প্রোমাইজ করা হয়েছে। তার মানে মনিটরিং একটা বিষয় ছিল যে প্রায় 2,500 এই প্রতিষ্ঠানকে মনিটরিং করা, সেই মনিটরিংয়ের জায়গাটা কম্প্রোমাইজ। তাহলে আমার যে কোয়ালিটি এডুকেশনের যে জায়গাটা ছিল, সেই আমি যত্রতত্র অনার্স মাস্টার্স আমি খুলেছি বিভিন্ন জায়গাতে, যেখানে ল্যাব নাই, যেখানে শিক্ষকদের এমপিও নাই, যেখানে আমার সাবজেক্ট টিচার নাই, সেখানে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট নাই, সেই জায়গাগুলোতে আমি যত্রতত্র অনার্স খুলেছি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়। খুলে এখন এমন একটা অবস্থা ধরেছে যে এখন সবাই অনার্স মাস্টার্স করতে চায়। এই যে অনার্স মাস্টার্স আমরা দিচ্ছি, সেই ডিগ্রির কোয়ালিটি নিয়ে আমাদের এখানে কোয়েশ্চেন আছে এবং প্রশ্ন আছে। সেই জায়গাটাতে আমরা হাত দিয়েছি। দুটা জায়গাতে হাত দিলে আপনার 60-70% সংস্কার হয়ে যাবে। একটা হলো প্রাথমিক শিক্ষা, একটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার করেন, দেশের 60% শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়ে যাবে, কারণ তার হাতে সমস্ত লার্জ নাম্বার অফ স্টুডেন্টস এবং লার্জ নাম্বার অফ সমস্ত এই জায়গাটাতে। যে যারা অনার্স মাস্টার্স করবে তারা অনার্স মাস্টার্স করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু একই সঙ্গে তাকে আমরা একটা টেকনিক্যাল কোর্স আমরা তার সাথে অ্যাড করে দিচ্ছি। তার 4 ইয়ার অনার্স আছে, সেটা থাকবে, সেটা সে করবে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু কোর্স আছে ওই 140 ক্রেডিটের ভিতরে কমন সাবজেক্ট, এই একই জিনিস আবার ফার্স্ট ইয়ারে পড়লো, আবার থার্ড ইয়ারে গিয়ে দেখা যায় যে কাছাকাছি সাবজেক্ট তারা পড়ছে। এবং আমি কি মিন করছি তারা কিন্তু খুব ভালো করে জানেন। এই জায়গাটাতে আমরা 2-4টা কোর্স যেগুলো একদম সিমিলার, সেই জায়গাগুলোতে আমরা একটু কমিয়ে আমরা কিছু টেকনিক্যাল ট্রেড কোর্স সেখানে ইনসার্ট করার চেষ্টা করছি। এটা যদি আমরা করতে পারি সফলভাবে, তাহলে যে ছেলেমেয়েগুলো বের হবে তারা একটা স্কিল নিয়ে বের হবে। এই জায়গাটাতে আমাদের সাথে কাজ করার জন্য A2I, আমাদের স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, UNDP, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, কাতার ফাউন্ডেশন, কাতার ফান্ড এবং সৌদি আরব, বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন। আমাদের কাজ চলছে। এই ধরনের কিন্তু এক ধরনের এই হেল্প করার জন্য 90 এসছিল, লোকজন আসছিল, যেখানে তখন হয়নি কেন স্যার? এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে। বলা হয় না যে অনেক ইনভেস্টরকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে, এখানে অনেকে ফেরত দেওয়া হয়েছে। মানে শিক্ষা তো একটা বড় বাণিজ্য। এই শিক্ষা বাণিজ্যের সাথে যারা, যদি ওনাদের হেল্পটা অ্যাকসেপ্ট করে তাহলে ওই বাণিজ্যটা হাতছাড়া হয়ে যাবে, ওই বাণিজ্যটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। এখন আপনার ওই বাণিজ্যটাকে টিকাতে গিয়ে আপনি সাধারণ মানুষের ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করে, যেখান থেকে আমি 7 লক্ষ 8 লক্ষ গ্র্যাজুয়েট তৈরি করি প্রতি বছর, সেই জায়গাটাতে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই জায়গাটাতে আমরা হাত দিয়েছি। জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি। আবার স্বাগত জানতে চাই বাংলাদেশে। সমস্ত কিছু ফাংশন করতে আপনি যে প্ল্যানগুলোর কথা বলছিলেন, কতদিন নাগাদ সময় লাগতে পারে স্যার? জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছাড়াই ছেলে মেয়ে ভর্তি করা হতো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পর্বে ভর্তি পরীক্ষা ছাড়াই, শুধু রেজাল্টের ভিত্তিতে। আমরা ভর্তি পরীক্ষা শুরু করেছি এই মে মাসের 3 তারিখে ভর্তি পরীক্ষা। একটা বিশাল কমিটি কাজ করছে। তাহলে এটা একটা সংস্কার। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে খাতা পরীক্ষা দিয়ে ফেল করলে ফেল, পুনর্মূল্যায়নের কোনো ব্যবস্থা ছিল না, পুনর্নিরীক্ষার ব্যবস্থা ছিল। আমরা পুনর্মূল্যায়নের ব্যবস্থা করেছি। এতে দেখা যাচ্ছে যে বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে আবার পাশ করে যাচ্ছে। আর যে সংস্কার কাজের কথা বললাম, সেটা আমাদের নেক্সট জুলাই থেকে যে সেশন শুরু হবে, সেখানে আমরা পরীক্ষামূলকভাবে একটা সাবজেক্ট দিয়ে, ICT দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। সেখানে আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে, এখানে ব্যাটিংয়ের ব্যাপার আছে, আমরা বিভিন্ন জায়গাতে কথা বলছি, সিলেবাস রেডি আছে। মোস্টলি আমরা কনসেন্ট্রেট করব আপনার সাইবার সিকিউরিটি, ফ্রিল্যান্সিং, ক্লাউড ফান্ডিং, এই জায়গাটাতে আমরা এই ওয়েব ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, এই জায়গাটাতে আমরা এখন ICT শিক্ষকরা আছেন কিনা কলেজে? হ্যাঁ, কলেজে ICT শিক্ষকরা আছেন। নিজের কলেজে না থাকলে পাশের কলেজে অন্তত পক্ষে আছে। তার মানে রিসোর্সের কোনো অভাব নাই, রিসোর্সের অভাব নাই, শুধুমাত্র প্ল্যান করে সেটাকে এক্সিকিউট করা প্রবলেম। বিষয়টা হলো যে আপনি আপনার মিশন এবং ভিশনটা কি, এবং আপনার সদিচ্ছা। আপনি কি সেখানে শুধু চাকরি করার জন্য গেলেন, চলে আসলেন, নাকি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ওন করে দেশের সার্বিক শিক্ষার চিত্র না শুধু। আপনার মনে আছে যে 1994-এ ওয়াহিদুল হক
এই যে ইউএনডিপিতে উনি বলেছিলেন যে পোস্ট কলোনিয়াল সোসাইটিতে যদি ডেভেলপমেন্ট করতে হয়, ডেভেলপমেন্টের মডেলটাই হলো HDI ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে চেঞ্জটা আনা। মানব সম্পদ, আপনি মানব সম্পদ তৈরি করে দেন, ওই আপনার ডেভেলপমেন্ট যা যা করার সেটা করবে। সেই জায়গাটা থেকে আমরা সরে আসছি। আমাদের লেস দেন 2% হলো জিডিপির আমাদের এডুকেশন সেক্টরে ইনভেস্টমেন্ট। এখানে লেস দেন 2% জিডিপি দিয়ে আপনার মানব সম্পদ কিভাবে, প্রাথমিক শিক্ষকের মর্যাদা তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর শিক্ষক দিয়ে আপনি প্রথম শ্রেণীর নাগরিক আপনি কিভাবে তৈরি করবেন। এই জায়গাগুলোতে আরেকটা জায়গা, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যে ম্যানেজমেন্ট কমিটি, যে গভর্নিং বডি, সেই জায়গাটাতে আমরা হাত দিচ্ছি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডি নাই, তাহলে তারা কিভাবে চালাচ্ছে? আর যদি রাখতেই হয় তাকে কিভাবে নন পলিটিক্যাল, নন পার্টিজান করা যায়? আর যদি আমরা একটা মেসেজ একদম ক্লিয়ারলি দিয়ে দিচ্ছি, যদি আপনি রাজনীতি করতে চান কলেজের বাইরে গিয়ে রাজনীতি করেন, কলেজের ভিতরে এসে আপনি রাজনীতি করবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে, জাতীয় বিশ্ববিদ্যালয় শক্ত ভূমিকা পালন করবে। একই সঙ্গে আমরা বলেছি কোনো শিক্ষক অথবা কোনো প্রিন্সিপালকে চেয়ার থেকে টেনে নামানো যাবে না। যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে আমাদের কাছে বলবেন, আমরা তদন্ত কমিটি করব, আমরা দেখব সেটা কিভাবে তাদেরকে করা যায়। গত কিছুদিন আগ পর্যন্ত যে এই ঘটনাটাই, এই ধরনের যে ঘটনা, চেয়ার থেকে শিক্ষককে নামানো, আমরা অনেক দেখেছি যে শিক্ষকরা কাঁদতে কাঁদতে ইয়ে করছে। কিছু অভিযোগ তো ছিল, সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল, বাট আমি এই যে ঘটনাগুলো ঘটেছে স্যার, সেটার আপনারা কি নতুন করে কোনো অ্যাড্রেস করবেন নাকি? আমরা অ্যাড্রেস করছি এবং যাদের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তদন্ত করেছি, অনেককে আবার রিইনস্টেট করেছি। সেখানে দেখা গিয়েছে যারা ভিতরের কিছু কনফ্লিক্টের কারণে শিক্ষকরা বিভিন্নভাবে দ্বিধা বিভক্ত, এবং কলেজের শিক্ষকরা 4-5টা গ্রুপে বিভক্ত, এবং সেখানে বিভিন্ন পার্সোনাল ফিউডের কারণে এই সমস্ত কাজও ঘটেছে। তবে হ্যাঁ, ছাত্রদেরকে ছাত্র পিটানো, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান, সেই জায়গাতেও কিন্তু যথেষ্ট রয়ে গেছে, এবং এখনো অনেকেই বহাল তবিয়তে আছেন। 7 কলেজের ভবিষ্যৎ, 7 কলেজ নিয়ে আমি কথা বলতে চাই না, 7 কলেজ নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা খুবই সেন্সিটিভ ইস্যু। 7 কলেজ তো আমাদের ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে, প্রায় 2.25 লাখ স্টুডেন্ট, এরা তো আমাদেরই ছিল। 2 জন ব্যক্তির ইগো প্রবলেমের কারণে আজকে 7 কলেজকে নিয়ে এই একটা অবস্থা তৈরি হলো। 2 জন ভাইস চ্যান্সেলরের ইগো প্রবলেম, যে আমরা আমাদের রাষ্ট্র, এই যে সরকার প্রধানকে খুশি করা, হ্যাঁ, সেটা 7 কলেজ নিয়ে সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে আমরা সহযোগিতা করছি, এবং আমরা মনে করি যে সেই সিদ্ধান্ত সঠিক। 7 কলেজ নিয়ে একটা আলাদা বডি হচ্ছে, 7 কলেজের স্বকীয়তা বজায় রেখে 7 কলেজ নিয়ে একটা আলাদা বডি হচ্ছে, এবং তারা তাদেরকে ম্যানেজ করবে। 7 কলেজ যদি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার প্ল্যান করতো, আমরা ঠিক আমাদের 38 লক্ষ 40 লক্ষ শিক্ষার্থী, আর 2 লক্ষ শিক্ষার্থী আসলে আমাদের যে আইটি সিস্টেম সেটা টেরই পাবেন। ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যান্ড লার্জেস্ট আইটি সিস্টেম ইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। 24/7 চলে আমাদের এই যে আইটি, আমাদের যে আইটি সেট আপটা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা বাহির থেকে বোঝা যাবে না। আমরা 7-8 লক্ষ শিক্ষার্থীর এই যে সমস্ত এই যে তার অ্যাটেন্ডেন্স এবং সমস্ত কিছু আমরা কয়েক ঘন্টার ভিতরে নিয়ে আসতে পারি এই গাজীপুরে, তা সেটা কোনো সমস্যা ছিল না। এখন 7 কলেজ নিয়ে আমাদের এখনও আগ্রহ নাই, 7 কলেজ নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তারা যদি সহযোগিতা চায় আমরা সহযোগিতা করতে রাজি আছি। এই যে বড় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী, তাদের অভিভাবক, আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান 1 মিনিটে স্যার। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে আপনারা আগে যেভাবে দেখেছেন সেটা আপনাদেরকে একটু ভুলে যেতে হবে। আগে যে পরীক্ষা পদ্ধতি ছিল সেই পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হচ্ছে। একটু পড়াশোনা করে কিন্তু পাশ করতে হবে, এই কথাটা একদম ভেরি ক্লিয়ার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমরা বলছি যে পড়াশোনা করতে হবে পাশ করার জন্য। সিলেবাসে চেঞ্জ আসছে এবং এই বছরই চেঞ্জটা আসবে, এবং 2025-এর শেষে 26-এর মাঝামাঝি সময়ে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে আপনি প্রাউড ফিল করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা 2025-এ আমরা ব্র্যান্ডিং ইয়ার হিসেবে আমরা ঘোষণা দিয়েছি। শিক্ষক যারা আছেন, যারা প্রিন্সিপাল যারা আছেন, তাদেরকেও আমরা বলছি যে অবস্থায় আগে ছিল সেই অবস্থাটা ভুলে যান। কলেজ মনিটরিং শক্ত হচ্ছে, কলেজের অডিটিং হবে, কলেজকে কলেজ হিসেবে গড়ে তুলুন। এই বাচ্চাদেরকে আপনারা যে স্বাধীনতা দিয়েছে, আপনাদেরকে হাতে তুলে দিয়েছে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমাদের 0 টলারেন্স থাকবে। আপনাদের সহযোগিতা চাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ততার মধ্য থেকে এসে আমাদের স্টুডিওতে সময় দিলেন, অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের জানতে চাই বাংলাদেশে। আগামী সপ্তাহে আবার দেখা হবে, সবাই ভালো থাকুন।